শিউলির ডাকে ধ্যানচ্যুত হয় নাওফিক। চমকে উঠে আবারও চোখ ফেরায় তার দিকে। কণ্ঠে একরাশ অযাচিত বিরক্তি নিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, ধরে নে খুব শীঘ্রই তুই একখান খুশির খবর শুনবি। সে আনন্দেই আমার তরফ থেকে তোর ছোট্ট একটা উপহার। নাওফিকের মুখে এমন কথা শুনে শিউলি থমকে যায়। বিস্ময়ে চোখ কপালে তুলে চেঁচিয়ে ওঠে, কি বলেন নাওফিক ভাই? আর মানে সামনে আপনার বিয়ে শাদী লাগবো নাকি? একদম ফাটাফাটি খবর তো। শিউলির কথায় নাফিক কোনো সরাসরি জবাব দিল না। চোখ এখনো দূরে দাঁড়িয়ে থাকা সুভার দিকেই নিবদ্ধ, দৃষ্টিতে একরকম অপলকতা। কণ্ঠটা নরম করে ওদিকে চেয়েই জবাব দেয়, ধরো না এমন কিছু, এখন বল রাজি তুই? শিউলির চোখে খেলে যায় একরাশ দুষ্টু হাসি। স্বভাব সুলভ ছটফটে ভঙ্গিতে বলে ওঠে, আহারে রাজি মানে আমি কি বলদ নাকি? এমন চান্স কেউ সারে বলেন? নাওফিক হালকা করে এক পাশে তাকিয়ে মৃদু হাসে। দৃষ্টি তার এখনো সুভাতেই আটকে। ওই হরিণের বাচ্চাটাকে ডেকে আনতো। কাকে? শিউলি চোখ কুচকে প্রশ্ন করে, তোর সাথীটাকে ডেকে আন। নাওফিকের কথা শুনেই শিউলি পিছন ফিরে একবার তাকায় বান্ধবী সুভার দিকে। কপাল কুচকে খানিকটা চমকে গিয়ে বলে ওঠে, ওরেও টিট দিবেন নাকি নাওফিক ভাই? এই মাইয়া তো আপনারে দেখলেই কাপে রীতিমতো। ওর মনে হয় না রাজি হইব। ওরে না হয় স্কুলে পাঠাইয়া দেই আমি। নাওফিক বিরক্তি চোখে তাকায় শিউলির দিকে, পরপর উত্তর করে, এত বেশি প্যাচাল পারস কেন তুই? ডাকতে বলছি, ডেকে নিয়ে আয়। শিউলি অপ্রতিরোধ ভঙ্গিতে এগিয়ে এলো বান্ধবীর দিকে। সামনে এসে দাঁড়িয়ে হঠাৎ করেই বলে ওঠে, তোকে নাওফিক ভাই ডাকছে, আয় আমার লগে। বলেই সুভার হাত শক্ত করে চেপে ধরল শিউলি। সুভা কাচুমাচু ভঙ্গিতে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো সে। শিউলি সরাসরি তাকে টেনে নিয়ে এলো নাওফিকের সামনে। এই যে হাজির। বেচারি আপনারে কেন যে এত ভয় পায় আল্লাহ মাহবুদ জানে। নাওফিক চোখ তুলে সরাসরি তাকালো সুভার দিকে, তারপর শিউলিকে উদ্দেশ্য করে বলল, তোর এই বান্ধবীটা মনে করে আমি বলছি জঙ্গলের কোনো বাঘ, একলা পাইলে খেয়ে ফেলবো। পরপর ব্যঙ্গাত্মক স্বরে আওড়ালো, ওর এতটুকুন পুঁটি মাছের মতন একটা শরীর, বলতো এমন একটা পুঁটি মাছ খাইলে কি আমার পেট ভরবে রে শিউলি? হজমই তো হইব না। শিউলি হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ঠোঁটে উৎফুল্লতার জোয়ার বজায় রেখে বলল, আমাদের কখন নিয়ে যাইবেন নাওফিক ভাই? শিউলির অবাঞ্ছিত প্রশ্নে বিরক্ত হয় নাওফিক। আচানক একটা ইশারা করতেই বটগাছের আড়াল থেকে বেরিয়ে আসে তানভীর। তানভীরকে দেখে শিউলি কুণ্ঠিত ভঙ্গিতে তাকায় তার দিকে। নাওফিক কিছু একটা ইশারা করতেই তানভীর শিউলিকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার সাথে এসো ছোট বোন। শিউলি বিস্মিত চোখে নাওফিকের দিকে তাকায়। আপনি আমাদের নিয়ে যাইবেন না? নাওফিক শান্ত গলায় উত্তর করে, এক বাইকে দুজন কেমন নিয়ে যায়? তুই বরং তানভীরের সাথে যা, আমি তোর বান্ধবী হরিণের বাচ্চাটাকে নিয়ে আসতেছে। এইদিকে শিউলি আর তার সামনে দাঁড়িয়ে থাকা মানবের কথাগুলো যেন একদম মাথার উপর দিয়ে চলে যায় ছোট্ট সুভার। তারা কোথায় যাচ্ছে, কি নিয়ে কথা বলছে, কোনোটাই তার মাথায় ঢুকলো না। শুধু বুঝতে পারলো এই শিউলি মেয়েটা এক কথায় একটা বিপদ, আস্ত এক বিপদ, সব সময় তাকে ফাঁসায়। সুভা এবার শিউলির হাত শক্ত করে ধরে চেপে ধরল। চোখে জেদ, সে আজ কোথাও যাবে না ভয় পেয়ে, আর না এই মেয়েটাকে যেতে দিবে কোথাও। কণ্ঠে কপট তেজ নিয়ে আচানক বলে উঠল, আমি আপনার সাথে কোথাও যাব না, আমাদের স্কুলে যেতে হবে, দয়া করে যেতে দিন আমাদের। সুভার এই হঠাৎ সাহসী আচরণে উপস্থিত সবাই হকচকায়। নাওফিক বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। তানভীর নীরবে বাইকে গিয়ে বসল। তানভীর এই গ্রামেরই ছেলে। শিউলি থাকে চিনে বলেই তার সাথে যেতে আপত্তি নেই। তাছাড়া বিগত দুদিন যাবৎ সুভার ক্লাস মিস করায় জামাল স্যারের পড়া কিছুই মাথায় ঢুকেনি তার। বাসে পড়তেও বসেনি। ক্লাসে গিয়ে জামাল স্যারের হাতে বাড়ি খাওয়ার থেকে ভালো আজকে নিজের সব উইশ লিস্ট পূরণ করবে সে। যা যা সামনে পাবে তাই কিনবে। নাওফিককে শিউলি চিনে। বন্দুকের গুলি মিস হলেও এই লোকের কথার কখনোই হেরফের হয় না। সুভার কাছ থেকে হাত ছাড়িয়ে নেয় শিউলি। বান্ধবীর দিকে তাকিয়ে তাকে ভরসা জুগিয়ে আশ্বস্ত করে বলে, আরে বুন্দি, নাওফিক ভাইয়ের মন আজ অনেক ভালো। সামনে ভাইয়ের বিয়ে, সেই উপলক্ষে আমাকে টিট দিতেছে। ডরাইস না, এমন সুযোগ আর এই জন্মে পাবি না। সুভা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে, চোখ মাটির দিকে, মাথা নিচু, নিঃশ্বাস যেন আটকে আছে ফুসফুসের ভেতর।
একটু সাহস করে তাকাতেই চোখে পড়ে নাওফিকের পায়ের নিচে পড়ন্ত ছায়া, কালো ত্রিকোয়াটার প্যান্টের নিচে হালদেটে ফর্সা ত্বক, রোদের আলোয় ঝলমল করছে। মুহূর্তেই দৃষ্টি সরিয়ে নেয় সে। হৃৎপিণ্ডটা হঠাৎ করেই অকারণে ধুকপুক করতে শুরু করে। বুকের ভেতরটা কেমন অস্থির লাগে। ঠিক তখনই শুনতে পায়, বোরকা পরেছিস ভালো, তো মুখ আটকাসনি কেন? সুভা জবাব দেয় না, শুধু কাঁধটা একটু কুঁচকে যায়। হাত দুটো চেপে ধরে বোরকার কোনা। নাওফিকের চোখে পড়ে সে অস্বস্তি। কি রে চড়ি পাখি, কথা বলছিস না কেন? বোরকা পরে মুখোশ না আটকালে বোরকা পরিছিস কেন? চেহারা দেখাতে? নাওফিকের প্রশ্নে তীব্র বিরক্ত হয় সুভা। একে তো শিউলি প্রতিবারের মতো এবারও ফাঁসিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে, তার উপর এই লোকের এমন কটাক্ষপূর্ণ কটকটে ব্যবহার। মাথার ভিতর যেন চাপা আগুন জ্বলে ওঠে তার। তবে এবার আর না, মনে মনে একটা কঠিন প্রতিজ্ঞা নেয়। এই শিউলির সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না সে। সুভা মাথা নিচু করে করে রুক্ষ কণ্ঠে বলে উঠল, দেখুন, আমি এসব পড়তে পারি না, তাও সেদিন আপনার কথা রাখতে গিয়ে আব্বার কাছে কতটা কাকুতি মিনতি করে এই বোরকাটার জন্য কিনেছি, এটা আমি জানেন আপনি। সুভার কণ্ঠের ক্ষোভ মিশ্রিত সুরে এক মুহূর্তের জন্য থমকায় নাওফিক। পা ঠেলে বাইকের স্ট্যান্ডে ভর দিয়ে আরাম ভঙ্গিতে দাঁড়ায় সে। অতঃপর সিরিয়াস ভঙ্গিতে চেয়ে নির্লিপ্তভাবে শুধায়, কি বলিস, তাই নাকি? তো শুনি দেখি, চাচাকে এমন কি বললি যে একটা না চাচা সোজা 5টা বোরকা কিনে দিল তোকে? সুভা থমকালো, মাথা তুলে চমকে তাকালো নাওফিকের দিকে। এই লোক জানলো কিভাবে? ইস, মনের ভেতর চাপা আর্তনাদের সৃষ্টি হলো সুভার। জীবনে প্রথম একটা মিথ্যে বলতে এসেছিল সে, আর এতেই ধরা পড়ে গেল। ছি, এই লজ্জা কোথায় রাখবে সে? চোখের দৃষ্টি দুলে উঠে সুভার, গাল রাঙা হয়ে ওঠে অনিচ্ছায়। মাথা নিচু করে রইল পুরোপুরি। নাওফিক যেন এমন দৃশ্যেরই অপেক্ষায় ছিল। মেয়েটাকে এভাবে বিভ্রান্তিতে ফেলে সেই মজা পাচ্ছে সে। কি হলো, থম মেরে গেলি কেন? আমিও তো শুনি, বল বল, কেমন কৌশলে চাচাকে রাজি করালি যে এক ধাকে 5টা বোরকা কিনে দিল? সুভা বিমূঢ় ভঙ্গিতে আটসাট হয়ে দাঁড়িয়ে রইল, লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। সুভাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকিয়ে ফের বলে উঠল নাওফিক, আজকাল দেখি মিথ্যা বলে শিখে গেছিস। বাহ, তো চাচাকে জানাবো যে আজকাল তার মেয়ে যে রাস্তায় রাস্তায় মিথ্যা রোডে বেড়ায়। সুভার তবদা খেলো। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো আর কখনো মিথ্যা বলবে না বলে। এর পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত নিল, সেই এক কঠোর সিদ্ধান্ত। এখানে আর এক মুহূর্তও না। মনে মনে এমন পরিকল্পনার ছক আঁকতে না আঁকতেই পুনরায় শুনতে পেল, একদম এখান থেকে পালানোর কথা মাথায় আনবি না। এক পাও নড়ালে সোজা পা ভেঙে হাতে ধরিয়ে দেব। বলেই বাইকে উঠে বসে নাওফিক। পরপর আদেশ করে, উঠে বস। সুভা হকচকালো, চারপাশে ইনিয়ে বিনিয়ে তাকালো। না, দূর দূরান্ত পর্যন্ত কাউকে চোখে পড়ছে না তার। বিপদের সময় কাউকেই খুঁজে পাওয়া যায় না, নাকি সেই পায় না কে জানে। কিরে, শুনতে পাসনি? উঠে আয় জলদি। কোথায় যাব নাওফিক ভাই? কি সুন্দর শ্রুতি মধুর কণ্ঠস্বর। নাওফিক তপ্ত শ্বাস ছাড়ল। মেয়েটা এত সুন্দর করে তার নামটা উচ্চারণ করে, শুনতেই কেমন প্রাণটা জুড়িয়ে আসে তার। কিন্তু শেষে ভাই ডাকটা সেই সমস্ত শান্তিতে আগুন লেগে তোড়াক করে জ্বলে উঠে মস্তিষ্ক। গেলেই দেখতে পাবি। সুভা আর কথা বাড়ায় না, ছোট ছোট কদমে এগিয়ে এসে বাইকের সামনে, পরপর উঠে বসে পিছনে। তবে দুজনের মাঝে যথেষ্ট দূরত্ব রেখেই বসেছে সে। যেহেতু শ্রেয়ানের সাথে এর আগেও বহুবার বাইকে উঠেছে, তাই ততটাও সমস্যা হয় না তার বাইকে উঠতে। ওড়না দিয়ে মুখ ঢেকে বস, নাহলে আমার মতো সুদর্শন হ্যান্ডসাম ছেলে পেছনে তোর মতো তেঁতুল গাছের পেতনিকে পেছনে বসে দেখলে আমার মান সম্মান যাবে। সুভা দাঁত চাপল। একবার মন চাইল রাস্তায় পড়ে থাকা বট গাছের শুকনো ডালটা দিয়ে এই লোকটার মাথায় একটা বাড়ি মারতে। তাহলে হয়তো একটু শান্তি পেত তার মনটা। যেভাবে বলছে যেন সে ইচ্ছে করে নাচতে নাচতে এসে বসেছে এই লোকের বাইকে। প্রায় মিনিট 20 পার হলো গাড়িতে। সুভা নিজেদের মধ্যে যথেষ্ট দূরত্ব রেখেই বসে। এখনও গ্রাম পেরিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে তারা। সামনেই একটা মার্কেটের মতন জায়গা। এই দিকটায় বেশি আসা হয় না সুভার। মার্কেটের এক পাশে দোতলা এক বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। সিমেন্ট লাগিয়ে এখনও পুরোপুরি রং করা হয়নি বিল্ডিংটিতে। সেখানে এসে বাইক থামাতেই নেমে যায় নাওফিক। সুভা এখনও বসে। লোকটা বাইক থেকে নামতেই সুভাকে আদেশ করে, নেমে আয়। সুভা তাকায় চারপাশে, আশেপাশে খুঁজে
বান্ধবী নামের ওই বজ্জাত শিউলিটাকে। আশেপাশে কোথাও মেয়েটাকে দেখতে না পেয়ে যেন বুকের ভিতর অজানা সংখ্যায় আড়ষ্ট হয়ে ওঠে তার। নরম স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাবেন নাওফিক ভাই? সামনে তো বড় বোর্ড, চোখে পড়ছে না তোর? সুভা ভালো করে তাকায় সামনে। মাথার উপরে একটি ঝুলন্ত সাদা বোর্ড জ্বলছে, যেটায় বড় বড় অক্ষরে বাংলায় লেখা কাজী অফিস। সুভা থমকায় পুরোপুরি, বিস্মিত নজরে তাকায় নাওফিকের দিকে। লোকটা ভাবলেশহীনভাবে ভিতরে ঢুকে যাচ্ছে, পকেটে দুহাত গুছে। সুভা আকস্মিক চমকে গিয়ে প্রশ্ন করে বসে, এটা তো কাজী অফিস। কাজী অফিসে কি করব গিয়ে নাওফিক ভাই? নাওফিক থেমে যায় মাঝপথেই। টান হয়ে দাঁড়িয়ে সুভার দিকে ফিরে পাল্টা প্রশ্ন ছুড়ে বসল। কাজী অফিসে মানুষ কি করতে যায়? আকারে ছোটোখাটো একটি অফিস কক্ষের ন্যায় রুমে আপাতত দাঁড়িয়ে আছে সুভা। সামনে ডেস্কের সাথে দুটো চেয়ার পাতা, একটায় বসে আছে কাজী সাহেব। সামনে মেলে রাখা মোটা মোটা আকারের খাতা মেলে রাখা, অপরটিতে পায়ের উপর পা তুলে বসে ত্রিকোয়ার্টার প্যান্ট পরিহিত সেই মানব। সুভা গটিয়ে এক কোণায় দাঁড়িয়ে, মনের ভিতর প্রবল ঝড় উঠছে কৌতূহলের, তো একদিকে আবার ভয়েরা বাসা বেঁধেছে। চুপি চুপি লুকিয়ে চুরিয়ে চোরা চোখে বার কয়েক সামনে তাকিয়েও কোনো সুবিধা করে উঠতে পারেনি। লোকটা তখন থেকে একটানা কি নিয়ে যেন কথা বলেই যাচ্ছে অনর্গল। প্রথমে রুমে ঢুকে বান্ধবী নামের সেই স্বার্থবাদী মেয়েটাকে খুঁজেছিল সুভা, কিন্তু পুরো রুম জুড়েও মেয়েটার কোনো চিহ্ন নেই। কোথায় গেছে কে জানে। পরপর আবার তাকালো চেয়ারে পায়ের উপর পা তুলে বিদ্যমান নাওফিকের উপর। লোকটার এই অভ্যাস পছন্দ নয় তার। এত বড় মানুষ হয়ে যেখানে সেখানে এত ছোট ছোট প্যান্ট পরে চলে আসে, লজ্জা শরমের ছিটে ফোটাও নেই বোধ হয়। কই তার শ্রেয়ান ভাইও তো এইসব ছোট প্যান্ট পরে, তবে বাইরে গেলে তো পাল্টিয়ে যায়। কালো প্যান্টের আড়ালে দৃশ্যমান হলদে ফর্সা পা দুটো যেন না চাইতেও আকর্ষণীয় লাগছে আজ সুভার কাছে। বেয়াদব চোখ দুটো তার মানা করা সত্ত্বেও বারবার ঘুরে যাচ্ছে সেখানে। সুভা নিজ চোখ দুটোকে মনে মনে ধমক দিল আরেকবার। পরপর দরজায় কারো উপস্থিতি পেতেই সেখানে তাকালো। সিএনজি থেকে নেমে সবেই এসে দাঁড়িয়েছে দুজন নরনারী। একজনকে সুভা চিনে, গ্রামের হানিফ চাচার ছেলে, কিন্তু পাশে বোরকা পরা মেয়েটাকে সুভা চিনল না। বোরকায় মুখ আটকানো মেয়েটাকে এক নজর দেখার জন্য কাইকুই করল সুভার চঞ্চল মন। এর মাঝেই ছেলেটা সোজা তাকে পেরিয়ে গিয়ে দাঁড়ালো নাওফিকের সামনে। কাজী সাহেব আর চোখে একবার তাকালেন তাদের দুজনের দিকে। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে রইল। ছেলেটা পুনরায় এগিয়ে এসে মেয়েটার হাত ধরে নিয়ে গেল নাওফিকের সামনে, বলল, ভাইয়াকে সালাম দাও। ছেলেটার আদেশ পাওয়া সবেই মেয়েটা ছোট ছোট কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। নাওফিক মৃদু কণ্ঠে বিড়বিড়িয়ে সালামের উত্তর নিল। দুজনকে সাথে দাঁড় করিয়ে কাজী সাহেবের উদ্দেশ্যে ভরা কণ্ঠে বলল, নিন, শুরু করুন। সুভার ছোট মাথায় এখন যেন সব আয়ত্তে আসলো। এতক্ষণ উল্টা পাল্টা ভাবাই নিজেকেই নিজে আরেকবার ধমক দিল সে। আদেশ পাওয়া সবেই কাজী সাহেব খাতায় বড় বড় অক্ষরে লিখতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর ফের প্রশ্ন করে বলে। নাওফিক সুভার দিকে তাকায়, ইশারায় ডেকে বলে, এদিকে আয়। সুভা থম মেরে দাঁড়িয়ে থাকে। এমন অবিচার সে করবে না। সবাই জানলে কি হবে তখন তার? সব থেকে বড় কথা, তার মা যদি জানতে পারে সে এমন কিছু করেছে, তখন তার পিঠের ছাল রাখবে আদৌ? কিরে, এখানে আসতে বলেছিল তোকে? এদিকে আয়। সুভা নড়ল না, তেজ দেখিয়ে দাঁড়িয়ে রইল কপট। নাওফিকের আদলখানা মুহূর্তেই শক্ত হলো। ক্রস্ত পায়ে ছুটে এলো সুভার সন্নিকটে, তেজ মিশিয়ে বলল, কানে শুনিস না? কবর ডাকলাম। আমি যাব না নাওফিক ভাই, এসব ঠিক না। পালিয়ে বিয়ে করা ভালো না, অন্যায়, পাপ এটা। ছোট্ট সুভার মুখে এহেন কথা শুনে কপাল কুঁচকে ওঠে নাওফিকের। গভীর দৃষ্টিতে একবার পরখ করে নেয় কালো হিজাবের মাঝে মেয়েটার গোলগাল ফর্সা আদলখানা। তোকে কে বলেছে পালিয়ে বিয়ে করা ভালো না, পাপ হয়? বাবা বলেছে। সোজা সাপটা জবাব সুভার। নাওফিক নড়ে চড়ে দাঁড়ায়, একবার তাকায় ডেস্কের ওদিকটায়। মেয়েটা ছাড়া বাকি দুজনেই এদিকে চেয়ে। তারা তাকানোতেই সবাই দৃষ্টি ঘুরিয়ে নেয়। শোন, ওরা দুজনকে ভালোবাসে। ওদের পরিবারের মধ্যে ঝামেলা চলছে। বিয়ে ঠিক ছিল, বাপ চাচাদের মধ্যে ঝামেলা বেঁধে একজন বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এতে ওদের দোষ কি? সুভা নিশ্চুপ রইল, মুখে কিছু না বললেও মনের ভিতর অঢেল প্রশ্নের জমাট পাকা। নাওফিক ফের বলল, তুই শুধু মেয়ের পক্ষে সাক্ষী দিবে, বুঝছিস? সুভা উপর নিচ মাথা নাড়ালো। মৌন সম্মতিতে পুনরায় গিয়ে কাজের সামনে গিয়ে দাঁড়ালো নাওফিক। সুভা
ছোট ছোট কদমে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার পিছনে। কাজী সাহেব একে একে সমস্ত নিয়ম নীতি শেষে বিয়ের কার্যক্রম শুরু করলেন। একে একে সমস্ত নিয়ম শেষে বিয়ে হতেই চোখে মুখে আনন্দের হাসি ফুটে ওঠে ছেলেটার। খুশির চোটে উৎফুল্লতা ধরে রাখতে না পেরে আকস্মিক ঝাঁপিয়ে পড়ে নাওফিকের বুকে। তুই না থাকলে সত্যি আমি আজ শেষ হয়ে যেতাম ভাই। সারা জীবনের জন্য ঋণী হয়ে থাকলাম তোর কাছে। এর প্রতিদান আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বলেই ছেড়ে দেয় ছেলেটা। শোভা বড় বড় চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এখানে এই লোকের উপর এত কৃতজ্ঞ হওয়ার কি আছে বুঝে আসে না তার। শুধু বিয়েই তো করিয়েছে। মেয়েটাও বলে উঠল, ভাইয়া, আপনি না থাকলে হয়তো এতক্ষণে আমার সব শেষ হয়ে যেত। আপনার জন্য আজ আমি ওকে পেয়েছি। আল্লাহ আপনাকে ভালো করুক, দোয়া করি আপনিও আপনার মনের মানুষের সাথে সারা জীবন কাটাতে পারেন। আল্লাহ আপনার মনের সকল মনোবাসনা পূর্ণ করুক। মেয়েটার এরূপ কথায় নাওফিক সোজা তাকালো সুভার বিচলিত মুখের দিকে। ওখানে তাকিয়ে উত্তর করলো, হুম, দোয়াটা ঠিক এরকম করো যেন আমার মনের গহীনে থাকা সেই বোকা ফুলটা একটু জলদি বড় হয়ে যায়। ব্যাস, তাতেই হবে। মেয়েটা কি বুঝলো কে জানে, ঘাড় ঘুরিয়ে সোজা সুভার দিকে তাকালো। নাওফিক তাড়া দিয়ে বলল, দুটো টিকিট কাটা আছে, ড্রাইভার গাড়ি নিয়ে বাইরে আছে। ওখানে বলছে আমি ইনফর্ম করিস। ম্যানেজারকে বলে রেখেছে, উনি সবটা ম্যানেজ করে রেখেছে। এনজয় কর, জলদি দেখা হচ্ছে। বাইকে দীর্ঘক্ষণ মনও বসে সুভা। নির্জন রাস্তায় বাইক চলছে তার আপন গতিতে। আকাশে মেঘের ভার, বাতাসের তীব্রতায় গাছের পাতা নুয়ে আসছে। কয়েকটা শুকনো গাছের পাতা এসে পড়েছে সোজা সুভার মুখের উপর। সময়টা সকাল হলেও আবহাওয়া বোঝা যাচ্ছে সন্ধ্যা নেমে এসেছে বোধহয় ধরণীর বুকে। বৃষ্টি ছাড়াই ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। পথঘাটের গরু ছাগলগুলোকে তাদের মালিকরা বাড়িতে নিয়ে গেলেও দূর দূরান্ত যাদের বাড়ি তাদের আসতে দেরি হওয়ায় মাঠে থাকা বাকি গরু ছাগলগুলো ডাকছে হাঁক ছেড়ে। তীব্র বাতাসে লোকটার মাথার সিল্কি ঝাঁকড়া চুলগুলো পিছনের দিকে উড়ছে। এর সাথেই হঠাৎ শুরু হলো মুষলধারায় বৃষ্টি। আচানক বাইক কষে নাওফিক। একটু দূরে একটা বড় টিনের ছাউনির ন্যায় পুরনো জং ধরা টং দোকান। মেইন রাস্তায় বাইক থামিয়ে সেই টং দোকানের উদ্দেশ্যে ব্রেক কষে সে। ইতিমধ্যেই শরীরের অনেকটা ভিজে যাতা অবস্থা। বাইক থেকে নেমে সুভাকে তাড়া দিয়ে বলে, কি রে, নামছিস না কেন? নেমে আয়, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। এই বৃষ্টি ভালো না, জলদি নাম। সুভার মন বৃষ্টিতে ভিজতে চাইলেও নাফিকের কথাই ধ্যান ভাঙে। প্রস্ত পায়ে নেমে দাঁড়ায় বাইক থেকে। দ্রুত গিয়ে আশ্রয় নেয় সেই টং দোকানের টিনের চালের নিচে। কালো বোরকা ইতিমধ্যে ভিজে লেগে আছে শরীরের সাথে। বৃষ্টির ছোপে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। নাওফিক দৌড়িয়ে এসে সেই টিনের নিচে আশ্রয় নেয়। দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব। মাথার চুলগুলো হাত দিয়ে ছাড়তে থাকে। পায়ের কালো পশমগুলো ভিজে লেপ্টে আসে পায়ের সঙ্গে। সুভা তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে অপলকভাবে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় আজ সুভার মন দুয়ারে। অদ্ভুত এক বিদঘুটে অনুভূতি। নাওফিককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সুভা। হাত ছেড়ে এবার মাথা দুপাশে কাত করে নেড়ে নেড়ে চুল থেকে পানির স্পর্শ ছড়াচ্ছে লোকটা। সুভা এতক্ষণ বোরকা ছাড়তে থাকলেও এবার হাত দুটো থেমে যায় তার। পরক্ষণেই নাওফিক মাথা ঝেড়ে সেখানে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। সুভা ইতস্তত হয় এভাবে ধরা পড়াতে। দ্রুত চোখ সরিয়ে নেয়। চোর ধরা পড়ে যাওয়ার মতো করে মাথা নুইয়ে নিজ কাজে সামিল হয়। ভেজে গেছিস পুরো, বোরকা খুলে ফেলবে, ঠান্ডা লাগবে তো। সুভা ভরকায়, ঢুক গিলে পরপর উত্তর করে, সমস্যা নেই নাফিক ভাই, ঠিক আছি আমি। বৃষ্টি কখন থামে বলা যায় না, তাই কাজ কর, মাথার হিসাবটা খুলে ফেল। মাথা ভেজে থাকলে ঠান্ডা লাগে তাড়াতাড়ি। সুভা দ্বিধায় পড়ল। কি করবে ভেবে দুনো মনে দাঁড়িয়ে রইল। নাফিক কাজ করতে পারল মেয়েটার মনোগতির সম্পর্কে। বলল, আমি চলে যাব, আমি না হয় বাইকের ওখানে গিয়ে দাঁড়াই। এর মাঝে আকস্মিক আকাশ ফেটে বাজ পড়ল। কেঁপে উঠল সুভা। বৃষ্টি ভালো লাগলেও বাজের শব্দে ভয় পায় ভীষণ। এমনিতেই ঝড়ের তোপে চারপাশে কিচ্ছুটি দেখা যাচ্ছে না। তারপর আবার এই বৃষ্টির মধ্যে লোকটাকে কিভাবে একা একা চলে যেতে বলবে বৃষ্টিতে ভিজতে? বিবেকে বাঁধল সুভার। যদিও সমস্ত কিছুর জন্য দায়ী মাত্র এই লোকটাই, তবুও নিজের কোমল হৃদয়ের কাছে হার মানল সে। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে উঠল, দরকার নেই নাফিক ভাই, আপনি এখানেই থাকেন প্লিজ। নাওফিকের মনে প্রশান্তির জোয়ার উঠল। মন বাগানে ফুল ফুটল মেয়েটার এই ছোট্ট কথায়।
পুরনো টিনের চাল ভেদ করে বৃষ্টির কয়েক ফোঁটা এসে পড়ছে তার উপর। একটু সরে গিয়ে দাঁড়ালো সুভার পাশে। তবে এখনো দুজনের মধ্যে দূরত্ব। সুভার শরীর ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। মাথায় পেঁচানো হিজাবের সেফটি পিনগুলো এক এক করে খুলে হাতে রাখলো। তারপর ধীরে ধীরে হিজাবটা খুলে ফেললো মাথা থেকে। ভেজা চুলগুলো তার গালে লেপটে আছে। ঠান্ডার সমস্যা আছে ওর, এজন্য মা বৃষ্টিতে ভিজতে দেয় না। জানলে তো রীতিমতো ঝড় তুলবে, তাই যতটা সম্ভব নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। চুলের খোপাইয়ের গাঁথা ছাইরঙা কাঁকড়াটা খুলে দিল সে। মুহূর্তেই ঢেউ খেলানো চুলগুলো ছড়িয়ে পড়লো কাঁধ বেয়ে। ওদিকে এই দৃশ্যতে হৃদস্পন্দন থামলো আরেকজনের। চোখ তুলে চেয়ে রইল সে এক অপার্থিব সৌন্দর্যের দিকে। 16 বছরের এক কিশোরীর পানে মনের মাঝে ঝড় তুলল এই দৃশ্য। এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। এই ঝড়ের কাছে সেই ঝড় নিতান্তই মূল্যহীন। বুকের ধুকপুকানি বাড়ল বহুগুণে। বাইরের তুমুল বেগে বয়ে যাওয়া ঝড়ের মাঝে এক নিরিবিলি পরিবেশে দুই নরনারী দাঁড়িয়ে। নারীটি আবার তার বিশেষ কেউ। কালবৈশাখীর গর্জন যেন ম্লান হয়ে গেল এই ভিতরের বিস্ফোরণের কাছে। চোখ দুটো দ্রুত সরিয়ে নিল সেখান থেকে। এখানে থাকা আর তার পক্ষে সম্ভব নয়, অসম্ভব। মেয়েটা এত বড় হয়ে গেল কবে? সে তো রেখে গিয়েছিল তার ছোট্ট বাচ্চা সুভাটাকে। তাহলে এত বড় হয়ে গেল এই 2 বছরে? ঘন ঘন শ্বাস ফেলল নাওফিক। আকস্মিক গটগট বড় বড় কদমে বেরিয়ে এলো সেখান থেকে। পকেটে 2 হাত গুজে যেতে যেতে বলল, আমি বাইকের সামনে আছে, বৃষ্টি কমলে চলে আসিস। শোভা থমকে যায় আকস্মিক এভাবে লোকটার বৃষ্টির মাঝে চলে যাওয়াতে। নাওফিক হেঁটে যায় সামনে। বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দিয়েছে লোকটার অস্তিত্ব। ঠিক এই সময়ে দূর থেকে কেউ যেন এই বৃষ্টির মাঝে হাঁক ছাড়ে। দীর্ঘ একদিনের প্রবল ঝড় শেষে ধরণীতে নেমে এসেছে স্বচ্ছ শান্ত এক সকাল। গতকাল দুপুরের দিকে কিছুক্ষণ বিরতি নিয়ে ফের শুরু হয়েছিল বৃষ্টির তাণ্ডব, যা অব্যাহত ছিল সারা রাত জুড়েই। ঝরেছে অঝোর ধারায়। এই লাগাতার বৃষ্টিতে গ্রামের চারপাশের দৃশ্য হয়ে উঠেছে অস্বাভাবিক ও বিষণ্ণ। ছোট ছোট কাঁচা ঘরের পুরনো টিনের ছাউনি খুলে এসে পড়েছে উঠোন জুড়ে। গাছের অধিকাংশ পাতা হয়তো ঝরে পড়েছে বৃষ্টির স্রোতে। আবার কিছু গাছ যেন মাটির সঙ্গে এক হয়ে নুয়ে পড়েছে ভারসাম্য হারিয়ে। সকাল পেরিয়ে গেছে 9:35। ঝকঝকে রোদ্দুর গাছের পাতার আড়ালে ফাঁকি দিয়ে ঝিকিমিকি করে খেলে বেড়াচ্ছে সুভাদের উঠোন জুড়ে। সেই আলোয় পা রেখে পিঠে ব্যাগ চাপিয়ে হাজির হলো শিউলি। গতকাল তানভীরের সঙ্গে বাইরে বেরোলেও বেশি কিছু কেনার সুযোগ হয়নি তার। বৃষ্টির চোটে বের হতে পারেনি। হালকা পাতলা কিছু কেনাকাটা করেই বাড়িতে দিয়ে গেছে তানভীর শিউলিকে। তবে বাড়ির সামনে আর যায়নি। মাঝ রাস্তায় নামিয়ে দিতেই তড়িঘড়ি করে বৃষ্টি নামার আগে ভাগেই বীজ বাড়ির ভেতরে পাড়ি জমিয়েছে শিউলি। সুভার সাথে তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি শিউলির। আজ স্কুলে যাওয়ার উদ্দেশ্যেই কাঁধে ব্যাগ ঝাঁপিয়ে এসেছে বান্ধবীর বাড়িতে। কিন্তু দরজা পেরোতেই বিলকিস বেগমের গম্ভীর ও কঠিন হুঁশিয়ারি কণ্ঠে থমথমে খায় শিউলি। তোদের না কতবার বারণ করছিলাম শিউলি, রাস্তায় বৃষ্টি দেখলে কোনোখানে দাঁড়াইয়া থাকবি, দরকার হইলে একটু দেরি কইরা বাসায় আবি, তাও বৃষ্টিতে ভিজবি না। তুই জানোস না সুভার বৃষ্টির পানি সহ্য হয় না, মাথায় পড়লেই যে অসুখ করে। শিউলি হকচকিত নয়নে থেমে দাঁড়িয়ে শুনল বিলকিস বেগমের কথা। মুখে রাত তুলল না। তার বান্ধবী যে গতকাল বৃষ্টিতে ভিজছে সে কথা তো তার অজানা। আন্দাজে কি উত্তর করবে সে? তাই চুপ করে থাকাই শ্রেয় ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানানো বিলকিস বেগমের কথার। বিলকিস বেগম শিউলিকে পরপর কড়া গলায় আওড়ালেন, এরপর থাইকা আর কখনো বৃষ্টিতে ভিজবি না। আজ স্কুলে যাইব না শোভা, গতকাল রাত থেকে গা কাঁপাইয়া জ্বর আইছে, তুই চইলা যা। বলেই এক বালতি কাপড় উঠোনে মেলতে শুরু করে বিলকিস বেগম। শিউলি মনে দ্বিধা নিয়ে ঢুকে সুভার ঘরে। রুমের ভিতর সুভার নির্জীব অসুস্থ মুখশ্রী দেখা বুক কেঁপে ওঠে শিউলির। দরজায় এক পল উকি মেরে দ্রুত এসে দাঁড়ায় বান্ধবীর সামনে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে খাটের উপর পা ভাঁজ করে বসে। সুবার 2 চোখ বন্ধ, মুখটা কেমন মলিন, জ্বরে শুকিয়ে নেতিয়ে গেছে। মাত্র একদিনে। কপালে হাত স্পর্শ করতেই চোখ মেলে তাকায় সুভা। ভ্রু কিঞ্চিত কুচকিয়ে তাকিয়ে থাকে শিউলির দিকে। কিরে মাইয়া, গতকাল বৃষ্টিতে ভিজতে গেছোস কেন? জানোস না বৃষ্টির পানি যে তো সহ্য হয় না? সুভা উত্তর করল না। নিস্তেজ দুর্বল শরীর তার সায় দিল না। কাঁধে ব্যাগ চাপিয়ে হাজির হলো শিউলি। গতকাল তানভীরের সঙ্গে বাইরে বেরোলেও বেশি কিছু কেনার সুযোগ হয়নি তার। বৃষ্টির চোটে বের হতে পারেনি। হালকা পাতলা কিছু কেনাকাটা করেই বাড়িতে দিয়ে গেছে তানভীর শিউলিকে। তবে বাড়ির সামনে আর যায়নি। মাঝ রাস্তায় নামিয়ে দিতেই তড়িঘড়ি করে বৃষ্টি নামার আগে ভাগেই বীজ বাড়ির ভেতরে পাড়ি জমিয়েছে শিউলি।
শিউলির অযাচিত প্রশ্নের উত্তর দিতে। এই সবটা তো এই মেয়ের জন্যই হয়েছে, এর জন্য দায়ী এই শিউলির বাচ্চাই। তবে কেন জানি সুভা রাগ করে থাকতে পারে না, আর চাইলেও রাগ দেখাতে পারে না সবার সাথে। উঠে বসলো সুভা, পিঠে দুটো বালিশ ঠেকিয়ে কপাল কুচকিয়ে বলল, তুই এবারে একা রেখা কই গেছিলি গতকাল? তোর জন্য আমার জ্বর এসে পড়ছে। হুস, আস্তে ক মাইয়া, তোর মায় শুনতে পাইব। পাইলে পাক, তুই সবসময় আমার ফাঁসাইয়া দিয়া ভাগস, তোর লাইগা ক্ষতি হয় আমার। আরে আমি কি জানতাম নাকি হঠাৎ কইরা বৃষ্টি আইয়া পড়বো আর নাউফিক ভাই না তোর লগে আসিল? তাইলে বৃষ্টিতে বিদ্যুৎ কেমনে? শিউলির কথায় স্তব্ধ বনে যায় সুভা। না চাইতেও চোখের কোণে ভেসে উঠল গতকালের সেই স্মৃতিচারণ। এই তো গতকাল যখন বৃষ্টির তোপ একটুখানি কমে এসেছিল, তখনই তো সুভা মাথায় কালো হিজাবটা পেঁচিয়ে দৌড়ে ছুটে এসেছিল লোকটার কাছে। লোকটা এই মেলা ঝড়ের মধ্যে বাইকে পা ঠেকিয়ে দাঁড়িয়েছিল নির্নিমেষ। সুভার ছোট্ট নরম মনটা যে বিষণ্ণতায় ভরে উঠছিল সেই দৃশ্য দেখে। লোকটাকে তো সে আদেশ করেছিল তার সাথেই থাকতে, তাহলে হঠাৎ করেই সেখান থেকে এসে এই ঝুম বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল কেন? সুভা আর কথা বাড়ায়নি। সুভাকে দেখা মাত্রই বাইকে উঠে বসে নাওফিক। সুভাও পিছনে উঠে বসতেই বাড়ির সামনে এনে নামিয়ে দেয় তাকে। সুভা নেমে যায় নিঃশব্দে, একটা কথাও বলেনি, আর না পিছন ফিরে তাকিয়েছে। পিছনে ফিরে তাকালে হয়তো বুঝতে পারতো বা দেখতে পারতো কারো তৃষ্ণার্ত দৃষ্টি যুগল কিভাবে তার দিকে নিষ্পলক চেয়েছিল সেই দৃশ্য। বৃষ্টিতে মানুষ কেমনে ভেজে জানোস না? তুই কি কইছিলি বলতো? তোকে দেখলাম না কেন? আমারে তো তানবীর ভাই মেলা কিছু কিন্না দিছে জানোস। আরও কিনতে পারতাম কিন্তু বৃষ্টির লাইগা সব শেষ। আচ্ছা, তোরে কি কিন্না দিছে রে নাউফিক ভাই? শিউলির কথায় সুভার মুখ চুপসে গেল। সে যে আকাম করে আসছে সেটা বলা যাবে না এই মেয়েকে। এমনিই শিউলির মুখ পাতলা। যদি জানে সে কাজী অফিসে গিয়ে স্বয়ং বিয়ের সাক্ষী দিয়ে এসেছে, দেখা যাবে তখন এই মাইয়া চিল্লাইয়া পুরো গ্রাম মাথায় তুলবে রীতিমতো। এমনিতেই গতকালের ভয় আর বৃষ্টির পানি মিলেমিশে আজ তার এই অবস্থা। কিরে কস না কেন, দেহি তোরে কি কিন্না দিছে? আমারে কিছু দেয় নাই, আর দিলেও কি আমি নিব নাকি? আমি তোর মতো না। কি কস তাইলে তোরা কইছিলি? আর বৃষ্টিতে ভিজলি কেমনে? বারবার একই কথা কইস না তো শিউলি, তুই স্কুলে যা। আম্মা এসা দেখলে আমারে বকবো। ঔষধ খাইতে কইছে, ঘুমের ভান ধরে আসিলাম। যদি দেহে আমি জায়গায় রইছি, জোর করে আয়া ওই সাদাতিতে ঔষধ মুখে পড়বো আমার। শিউলি বুঝল বান্ধবীর মনের অবস্থা। এই মেয়ে ওষুধ দু চোখে সহ্য করতে পারে না, তাই একবার জ্বর বাঁধাইলে আর সারতে চায় না। কথা বাড়ালো না আর। এমনিতেই স্কুলে দেরি হয়ে গেছে তার। 10টায় ক্লাস। ধপ করে খাট থেকে উঠে দাঁড়িয়ে ব্যাগটা পুনরায় কাঁধে ঝুলিয়ে নিল শিউলি। দরজার দিকে এগিয়ে যেতে যেতে কি মনে করে যেন আবার ফিরে তাকালো বান্ধবীর দিকে। জহুরি চোখে বলে গেল, মাইয়া তুই কি জানি লুকাইতাছস? আমি স্কুল থেকে আইয়াই তোরে দৌড়তাছি। বেলতলার ঘাট ধরে হেঁটে চলেছে শিউলি, মনের আনন্দে, পায়ে হালকা ছন্দে। সুভার বাড়ির পেছনের পুরনো জাম গাছটা চোখে পড়তেই থমকে দাঁড়ালো শিউলি। গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝরে পড়া কাঁচা পাকা জাম। বাচ্চারা ভোরেই পাকাগুলো তুলে নিয়ে গেছে। শিউলি কুড়িয়ে নিল একটা সবুজ ডালের গোছা। সেটা নাড়াতে নাড়াতে হাঁটছিল রাস্তায়। হঠাৎই চোখে পড়ল বট গাছের নিচে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নাওফিককে। ছাই রঙা ট্রাউজারের উপর কালো শার্ট জড়িয়েছে আজ লোকটায়। এই লোকটা নিঃসন্দেহে এই গ্রামের সবথেকে সুদর্শন ব্যক্তি। না, শুধু এই গ্রামের বললে ভুল হবে। শিউলির দেখা সবথেকে সুদর্শন ব্যক্তিই হইল এই চেয়ারম্যানের ছেলে। শিউলি তো আর ক্রম গ্রামের মানুষ দেখে নাই ওই 16 বছর জীবনে। অহরহ পথে ঘাটে কত মানুষ দেখেছে সে। নাওফিক দূর থেকেই তাকিয়ে রইল ওর দিকে। তারপর গম্ভীর গলায় বলল, প্রশ্ন করে উঠল, তোর সাথে জন কইরে শিউলি? শিউলি ডালটা হাতেই নাড়াতে নাড়াতে একটু দূরে দাঁড়িয়ে উত্তর দিল, সুভা আজকে স্কুলে যাইব না নাওফিক ভাই? কথাটা শুনেই যেন কিছু একটা ভিতর থেকে হুড়মুড় করে ভেঙে পড়ল নাওফিকের। চোখ দুটো মুহূর্তেই ভারী হয়ে উঠল।
ঠোঁট ভিজিয়ে অস্থির গলায় প্রশ্ন করল। কেন, কি হয়েছে ওর? স্কুলে যাবে না কেন? ও শরীর ভালো না, শুনলাম কালকে বৃষ্টিতে ভিজছে, শরীর কাইপা জ্বর আইসে রাইতে। নাফিক কপাল কুঁচকে ফেলল। সে জানে সুভার ঠান্ডায় সমস্যা, বৃষ্টির পানিতে শরীর খারাপ হয়, জ্বর আসে, তবু মুখে কিছু বলল না। আচ্ছা তুই যা। কিন্তু শিউলি গেল না। চোখে একরকম চিন্তা আর কৌতূহল মিশিয়ে তাকিয়ে রইল নাফিকের পানে। আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনারও কি শরীর ভালো না নাফিক ভাই? কি হয়েছে আপনার? নাফিক পকেট থেকে ব্যস্ত হাতে ফোন বের করলো। স্ক্রিনে তাকাতে তাকাতে গলা নিচু করে বলল, তোর বান্ধবীর যা হয়েছে তাই। এই প্রশ্নে যেন কাটার মতো খচখচ করে উঠল কিছু একটা। হঠাৎ করে গম্ভীর গলায় ধমকে উঠল নাফিক। তোর এখন সব প্রশ্নের কৈফিয়ত দিতে হবে? শিউলির বাচ্চা, স্কুলে যা জলদি। আচমকা ধমকে শিউলির সাহস হলো না এখানে দাঁড়িয়ে থাকার। ডালের গোছাটা আঁকড়ে ধরে প্রায় দৌড়ে পালালো সে। মনে মনে ভাবতে লাগলো সে আবার কি এমন জিজ্ঞেস করলো যে এভাবে হঠাৎ চেতা উঠল। শিউলি যেতেই পরপর কারো নাম্বারে কল লাগায় নাফিক ক্রস্ত হাতে। কানে ফোন চেপে ধরতেই ওপাশ থেকে রিসিভ হলো না তার ফোনটা। গটাগট হাতে আবারও একই উত্তেজনা ভঙ্গিতে কল লাগায় লাগাতার। এই শালা, তোর আমি রাখছি কোন কারণে? শালা আকামের ঠেকে তুই থাকস কোন দুনিয়ায়? শ্রেয়ান সবেই নাস্তার টেবিলে এসে বসেছে। ফোনে লাইভ ফুটবল ম্যাচ দেখছে আর্জেন্টিনার। সামনে বসা বিলকিস বেগম লেকচার ছাড়ছে কোনো কাজকাম না করাই ছেলেকে। এমন সময় আকস্মিক নাওফিকের ফোন আসলে প্রথমে সেটা রিসিভ না করে মুট করে দিলেও নাওফিকের লাগাতার কোলে একটা সময় বাধ্য হয়ে রিসিভ করে নেয় শ্রেয়ান। পরপর রিসিভ করতে এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। বিনিময়ে মুখ দিয়ে শুধু হুম হুম ছুড়ল। বন্ধুর মুখে নিজের প্রশ্নের উত্তরে হুম হুম শুনতেই রাগের পারত আকাশ ছিল নাওফিকের। তোর বোন অসুস্থ, সেই খবর আমার বাইরে থেকে জানতে হইব কেন? তুই কি গরুর ঘাস কাটোস? কালকে রাত থেকে যে জ্বরে ভুগতেছে তুই আমি বলিস নাই কেন? শ্রেয়ান এবারও চুপ রইল। মায়ের সামনে মুখ খুলে কিছু বলতেও পারছে না, আর না পারছে ভাতের প্লেট রেখে উঠে যেতে। উত্তরে এবার বলল, হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। তারপর আঙ্কেলের কি অবস্থা এখন? কোন হসপিটালে আছে? তোর বাপের হসপিটালে। কালকে রাতে কয় পেক খাইছোস? আবল তাবল বকতেছিস আমার লগে? আমি এক্ষুনি তোদের বাসায় আসতেছি, রাখ তুই। শ্রেয়ান এবারও ঠান্ডা মাথায় উত্তর করল হুঁ হুঁ। পরপর তার মস্তিষ্কে নাওফিকের কথার মানে আয়ত্তে আসতেই হকচকিত হয়ে দ্রুত ভঙ্গিতে উঠে দাঁড়ালো বসা হতে। চিল্লিয়ে বলে উঠল, না না ভাই না, প্লিজ না। বিলকিস বেগম ছেলের মুখের চেহারা দেখে সন্দেহে ভুরু কোচকালেন। এই কি হইল? কার লগে কি নিয়ে চিল্লাচিল্লি করতেছ শ্রেয়ান? শ্রেয়ান কোনো মতে একটা হাসি চাপতে চাপতে বলল, কিচ্ছু না আম্মা, এক কাজ আছে, আমি উপরে যাই। বলেই দ্রুত পায়ে উঠে গেল সিঁড়ি বেয়ে দোতলায়। দরজা লাগিয়ে এক নিঃশ্বাসে ফোনটা কানে ধরে বলল, ভাই তুই চিন্তা করিস না, অবস্থা তেমন খারাপ না। তুই তো নিজেই শরীর খারাপ নিয়ে ঘুরতেছস, তাই কাল কিছু বলি নেই তোকে। ও পাশ থেকে আগুন ছড়ানো গলায় নাফিক বলে উঠল, আমার চিন্তা করতে কেডা গেছে তোরে? শালা, আমি তোকে যে দায়িত্ব দিছি তুই এটা পালন কর। ওরে বাইরে নিয়ে আয়, আমি ডাক্তার দেখাবো। ভাই সত্যি বলতেছি, অবস্থা বেশি খারাপ না। বাবা ওষুধ এনে দিছে, খেয়ে ঘুমাইলে ঠিক হইয়া যাইব। তুই টেনশন করিস না প্লিজ। ও পাশ থেকে এহেন শব্দে এক মুহূর্তের জন্য চুপ করে রইল নাওফিক। তারপর হঠাৎই যেন নিজেকে সংবরণ করে নিল। ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে কণ্ঠের সব ঝাঁজ গিলে ফেলল সে। থাক, ফোন রাখতেছে। ফোনটা কেটে যাওয়া মাত্রই শ্রেয়ান যেন হাঁফ ছাড়ল। একটা দীর্ঘ প্রশান্তির শ্বাস ফেলল সে। মাথা পেছনে ঠেকিয়ে জানালার দিকে তাকালো। মনের গভীর থেকে ভেসে উঠল একটাই অনুভব, তার ছোট আদুরে বোনটা সত্যিই ভাগ্যবতী। নাফিক বাড়ি ফিরেই দরজা ঠেলে ঢুকলো নিজ রুমে। মুখ ভার, চোখে বিদ্যুৎ খেলা করছে যেন। বুকের ভিতরটা কেমন ধুমধুম করে উঠছে। রাগ, বিরক্তি, অস্থিরতা সব মিলিয়ে একটা বিস্ফোরণ হবার অপেক্ষায়। বেয়াল ঘড়ির কাঁটা সকাল 10 পেরিয়েছে একটু আগে। রুমের দরজা খুলতেই সেই বিস্ফোরণ ঘটল সুস্মিতাকে নিজ রুমের ভিতরে দেখেই। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বিছানা গুছাচ্ছে। নাফিক থমকে দাঁড়ায় এক মুহূর্ত। এরপর ঠিক যেন আগুনের হলকা উঠে তার চোখ থেকে। রাগে গর্জে উঠে, তুই ওর এখানে কি করিস? সুস্মিতা একটু চমকে পিছিয়ে আসে। নিজেকে ধাতস্থ করে নিয়ে উত্তর করে, ওই যে ঘরটা এলোমেলো ছিল তো ভাবলাম। ভাবলি? কি ভাবলি? তোর ভাবতে কে কইছে? হ্যাঁ, একবার বলে নেই আমার ঘরে পা দিবি না।
বলতে বলতে রাগে ফেটে পড়ল নাওফিক। 2 হাতে সুস্মিতাকে ধরে প্রায় টেনে হিস্ট্রে রুম থেকে বের করে আনলো বাইরে। ছাড়ো, কি করছো তুমি? লাগছে আমার। সুস্মিতাকে টেনে হিস্ট্রে নিয়ে আসে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে তখন বসা তোফাজ্জল সাহেব আর তার ভাই উভয়ই। এই দৃশ্য দেখা মাত্রই তরজলদি বসা থেকে উঠে দাঁড়ায় দুজনেই। নাওফিক পরোয়া করল না সেসবে। তীব্র ক্ষোভে চেঁচিয়ে বলে, এবারের মেয়ে হয়েও কবে থেকে তো বেহাপানো শুরু করছিস তুই? কতবার নিষেধ করছে আমার রুমে না ঢুকতে, বলছিস না? সুস্মিতার চোখ ছলছল করে ওঠে। সে কিছু বলতে গিয়েও যেন শব্দ আটকে এলো গলায়। তোফাজ্জল সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ওইসব কোন ধরনের ব্যবহার তেজ? নাওফিক তার বাবার কথার প্রত্যুত্তর করল না। নিজের জেদ বজায় রেখেই হিসিয়ে বলল, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম এই ধরনের হুটহাট ঢুকে পড়ে আমি সহ্য করব না। আজকের পর থেকে যদি কেউ আমার রুমে আমার পারমিশন ছাড়া পা রাখে, আমি নিজে এই বাড়ির থেকে বের হয়ে যাব। বলেই নাওফিক দ্রুত পা ফেলতে ফেলতে নিজের ঘরে ঢুকে দরজা ধুপ করে বন্ধ করে দেয়। তার ভিতরে আগুন জ্বলছে। নিজের রাগ, অসহায়তা আর অদৃশ্য এক দায়বোধ তাকে গ্রাস করছে। ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাইরে থেকে তার শ্বাস প্রশ্বাসের ভারী শব্দ যেন কেউ না শুনলেও অন্য খাকা দেয়ালগুলো শুনল। ড্রয়িং রুমে নেমে এসেছে এক অস্বস্তিকর নীরবতা। সুস্মিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অপমানিত মুখে। চোখ ছলছল করে ওঠে তার। তীব্র অপমানে কাঁদতে কাঁদতে ছুটে যায় উপরের দিকে। নাওফিকের বাবা সামান্য ঝুঁকে পড়ে নিজের ভাইয়ের দিকে। এক ধরনের অনুশোচনায় তার চোখ নুয়ে পড়ে। সুস্মিতার বাবা চুপ, তার চোয়াল শক্ত হয়ে আছে। চেয়ারম্যান বাড়ির ডাইনিং টেবিলে গরম ভাত, মুড়ির ঝোল আর পোলাওয়ের গন্ধ মোমো করছে পুরো হলরুম। খাবার পরিবেশন করছেন কাজের মেয়েটি। একজন একজন করে এসে বসতে শুরু করেছে টেবিলে। এর মধ্যে নাওফিক আসতেই টেবিল ঘিরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নাওফিকের মুখ লালছে, শরীর জুড়ে এক ধরনের জ্বরের ঘোর। তবু খাবারের প্লেট টেনে নিয়ে খেতে শুরু করে সে। তোফাজ্জল সাহেব আর চোখে সবটাই পরখ করেন। নীরবতা ভেঙে বলে ওঠেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বাবার কথায় কোনো ভাবভঙ্গি ফুটে উঠল না খেতে ব্যস্ত থাকা নাওফিকের। তোফাজ্জল সাহেব যেন এতে আরও ফেটে পড়লেন। ক্ষোভে চেঁচিয়ে উঠলেন, আমি তোমার সঙ্গে কথা বলছি তেজ। নাওফিক মুখ না তুলে খেতে খেতেই বাবার কথার প্রত্যুত্তর করল, যদিও আপনার এক একটা সিদ্ধান্ত আমার বাসের মতোই কাজ করে। তো শুনে নতুন বাসটা কি? ছেলের এহেন সরাসরি তেরা কথায় চেয়ারম্যান কিঞ্চিত বিব্রত হলেন। তোফাজ্জল সাহেব তবুও নিজেকে সংবরণ করে তেজি কণ্ঠে ফের বললেন, তোমার বিয়ে ঠিক করছি। আমাদের তো কোনো কাজে আসো না, এভাবে বুড়ো হয়ে যাচ্ছ। বিয়ে শাদি করবে না জীবনে? অন্তত আমাদের জন্য হলো করো। আমাদের কি শখ আহ্লাদ নেই? নাতি নাতনি নিয়ে খেলার বাচ্চা কাচ্চার শখ নেই তোমার? নাওফিক এবারে মুখ তুলে তাকালো না, বরং ঠান্ডা গলায় বলে, আমার এখনো বিয়ের বয়স হয়নি। 30-এর ঘরে ঢুকছো, এখনো বলছো বিয়ের বয়স হয়নি? তোমার বয়সে তো আমি 2 সন্তানের বাপ ছিলাম। নাওফিক এবার উঠে দাঁড়ায় বসা হতে। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বাবার উদ্দেশ্যে আওড়ায়, তাই তো, অল্প বয়সে বিয়ে করলে এমনই হয়। পাশে গ্রামের জরুনা আন্টি এখন অবিবাহিত। ইচ্ছা করলে আপনার জন্য ওনাকে আনতে পারে। আপনাদের প্রেম কাহিনী তো সবাই জানে। একটা ছোট বোন থাকলে মন্দ হয় না, তাই না আম্মু? নাওফিকের এহেন নির্লজ্জ কথায় বিস্ফোরণ ঘটে পুরো ড্রয়িং রুমে। তোফাজ্জল সাহেব কেসে উঠে খুক খুক করে। গলায় খাবার আটকে আসছে যেন। তনয় হেসে ফেলে ঠোঁট চাপা দিয়ে। মঞ্জু বেগম নিচু গলায় ফিক করে হাসে। নাওফিকের মা চোখ রাঙিয়ে উঠে ছেলের দিকে। পরপর কথার পাল্লা এড়াতে ছেলের দিকে চেয়ে প্রশ্ন করে, কোথায় যাস তেজ? অন্তত খাবারটা শেষ করে যা বাবা। নাওফিক হাঁটতে হাঁটতে বলে ওঠে, পেটের ক্ষুধা মিটে গেছে আম্মা। এখন একটু মনের ক্ষুধাটা মিটে আসে, নাহলে যে রাতের ঘুম আসবে না। রাত্রির প্রথম প্রহর। গ্রামের বেশিরভাগ কর্মফিরস্ত মানুষ ঢলে পড়েছে গভীর নিদ্রায়। চারপাশ জুড়ে শুনশান নিস্তব্ধতা। দূরে কোথাও পুকুরের ধারে ব্যাঙ ডাকছে থেমে থেমে। মাঝে মাঝে শিয়ালের হালকা ডাকে কুকুরেরা ঘেউ ঘেউ করে উঠছে। নারকেল গাছের মাথায় চাঁদের আলো পড়ে এক রহস্যময় ছায়া ঘেরা মূর্তি ধারণ করেছে। এই নিস্তব্ধতার মাঝেই গ্রামের আঁকা বাঁকা পথ ধরে একখানা কালো বাইক এসে থামে সুভাদের বাড়ির একটু দূরে। হেলমেট খুলে ধীরে ধীরে সেই বাইক থেকে নামলো নাওফিক। সোজা পা টিপে টিপে বাড়ির উঠোনে এসে দাঁড়ায়। হাতে ধরা ফোনটা বিরক্তিতে কানে চেপে ধরে।
চারপাশে গিলগিলে মশা ভনভন করে ঘিরে ধরল তাকে। বিরক্ত হয়ে এক হাত দিয়ে কানের পাশে মশা তাড়াতে তাড়াতে আরেক হাতে ফোনটা আরও শক্ত করে চেপে ধরল কানের পাশে। শ্রেয়ান সবেই রাতের খাবার শেষে উপরে এসেছে। ফোনটা বিছানার উপর রেখে ওয়াশরুমে ঢুকেছে কেবলই। ভাইব্রেট থাকা ফোনটা কেঁপে উঠছে ভ্রম ভ্রম শব্দ তুলে। শ্রেয়ান বের হয়ে আসলো ওয়াশরুম হতে। বিছানার উপর চোখ পড়তেই হাতে তুলে নিল ফোনটা। এত রাতে নাওফিকের একের পর এক মিসড কল দেখে চোখ কুঁচকে উঠে তার। শ্রেয়ান ভয় ভয়ে ফোনটা কানে চেপে ধরল। ফোন ধরার পরপরই নাওফিকের গর্জে ওঠা কণ্ঠ শুনে গলা শুকিয়ে গেল তার। শালা কই মরছিলে? কটা ফোন দিছে তোকে? শ্রেয়ান গিলে ফেলা গলায় বলল, ওয়াশরুমে গেছিলাম ভাই। এই সময় ফোন দিলি যে? তোকে কি এখন আমার টাইম মেনটেন করে ফোন দিতে হবে? আরে সেটা তো বলছি নাকি আমি। ফর্মালিটি বাদ দে, আমার অস্বস্তি লাগতেছে, নিঃশ্বাস আটকে আসতেছে। দেখার ব্যবস্থা কর এক্ষুনি। আচ্ছা দাঁড়া, আমি ওর রুমে গিয়ে ছবি তুলে তোকে পাঠাচ্ছি। পিকচার দেখে আমার মনে তৃষ্ণা মিটলে কি আমি তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে মশার কামড় খাই শালা? শ্রেয়ান কেঁপে উঠল, বিস্মিত গলায় বলল, মানে কই তুই? জানলা দিয়ে নিচে তাকায় দেখ। জানালার পর্দা সরিয়ে নিচে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল শ্রেয়ানের। মুখ কেঁপে উঠল আতঙ্কে। নাওফিক সত্যি তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। এত রাতে যদি তার মা নিজ বাড়ির সামনে তার বন্ধুকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে যে বিশাল জটলা পেকে যাবে। শুষ্ক গলায় ঢুক গিলে বলল, ভাই বাড়ির সামনে দাঁড়ায় আসোস কেন? তুই বাড়ি যা প্লিজ, আমি এখনই ওর রুমে গিয়ে ছবি তুলে পাঠাচ্ছি তো। ওইসব দিয়ে আমার চলবে না, আজ সামনাসামনি দেখবো আমি। দ্রুত ব্যবস্থা কর। তোদের বাড়ির আশেপাশের প্রহরীরা ইতিমধ্যে আমায় ঘিরে ধরছে, আর 1 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকলে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হইতে হইব। এরপর সেবা কিন্তু তোর বোনকে দিয়েই করাবো। শ্রেয়ান অস্থির হয়ে জানালা বন্ধ করে ফেলল। বাইরে নিশুতি রাত, অথচ হাওয়া যেন ঝড়ের মতো কানে গুঞ্জন তুলছে তার ভুভু করে। শ্রেয়ান জানে নাওফিককে আর আটকানো সম্ভব নয়। এক রোখা তেরা স্বভাবের নাওফিক যেটা বলবে সেটা হাড়ে হাড়ে পালন করেই দম নেবে। পরপর জানালার ফাঁক দিয়ে লুকিয়ে আরেকবার চাইল সে। দেখল তার বন্ধু আগের চেয়েও ধীর পায়ে এগিয়ে আসছে তাদের বাড়ির দরজার দিকে। কিছু বলার আগেই ফিসফিস করে ফোনে থাকা নাওফিককে উদ্দেশ্য করে বলল, ভাই আম্মার নিচে তো রাইতে আম্মা তোরে বাড়িতে দেখলে সন্দেহ করব। কি বলবো আমি তখন? শালা বেরি মাসের মতো তোর কলেজে নিয়ে তুই রুমে বসে থাক, আমি আসতেছি। শ্রেয়ান তড়িঘড়ি করে উত্তর করল, থাক থাক ভাই, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। শ্রেয়ান খ্রস্ত পায়ে ছুটে এলো নিচে। বিলকিস বেগম রান্নাঘরে রাতের অবশিষ্ট খাবার গরম করে রাখছেন। মাকে না দেখে চোরের মতো এসে সদর দরজা খুলে দিল শ্রেয়ান। উঠোন পেরিয়ে দরজার ভিতর এসে ঘাড় টান করে ঢুকে পড়ল নাওফিক। নাওফিক, এত রাতে তুমি এই বাড়িতে? আকস্মিক মায়ের কণ্ঠে ভরকে যায় শ্রেয়ান। তবে নাওফিক স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে গলা উঁচু করে জবাব দিল, জি চাচি, আসলে আম্মা আমার ল্যাপটপে একটু সমস্যা হইতেছিল, তো তাই ওকে একটু আসতে বলেছিলাম আর কি। এত রাইতে ল্যাপটপে কি কাম তোর? মায়ের সন্দিহান প্রশ্নে থমকে যায় শ্রেয়ান। আমতা আমতা করে বলল, একটা রুমে অফার আইছিল, ও তুমি বুঝবা না। নাওফিক তো আসতেই চাইছিল না, কত জোর কইরে আনছি। আয় আয় ভাই, উপরে আয়। বলেই এক প্রকার টেনে টেনে নিয়ে যেতে লাগলো শ্রেয়ান বন্ধুকে। বিলকিস বেগম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন, আর চোখে তাকিয়ে রইলেন দুজনের উপরে ওঠার দিকে। ওদিকে নিজ রুমে ঢুকে ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দিল শ্রেয়ান। বন্ধ করতে না করতেই নাওফিক কটমট করে তাকালো তার দিকে। দরজা লাগাচ্ছিস কেন? তোর সাথে রুমে বসে আকাম করার জন্য আসছি আমি। শ্রেয়ান হাঁপাতে হাঁপাতে বলল, ভাই আর একটু হলেই তো ফেসে যাচ্ছিলাম। তোকে মুখ খুলতে বলছিল কে? আমি কাউকে ভয় পাই না, উনি তোর মা, আমার না। মেয়েটা কিন্তু ওনার, বলে যাস না। নাওফিক গা ছাড়া ভাব নিয়ে উঠে দাঁড়ালো, চড়া গলায় বলল। শ্রেয়ান এক মুহূর্ত চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন আর শুধু নাওফিক না, সে যে ভালোবাসায় ভয়হীন এক উন্মাদ প্রেমিক। পরপর নাওফিক সোজা এগিয়ে গিয়ে এক টানে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। করিডোর পেরিয়ে গিয়ে দাঁড়ালো কাঙ্ক্ষিত দরজার সামনে। দরজাটা খোলাই ছিল ভিতর থেকে। নাওফিক থমকে দাঁড়ালো এক মুহূর্ত, একটানা তাকিয়ে রইল ভিতরে। এর মাঝেই পিছন শ্রেয়ান ফিসফিস করে বলল, ভাই বেশি সময় নিস না। নাওফিক কিছু বলল না, শব্দহীনভাবে ভেতরে পা রাখল সে।
শ্রেয়ান দরজার একপাশে দাঁড়িয়ে রইল প্রহরীর মতো। সুভা ঘুমিয়ে আছে বিছানায়, পরনে হালকা রঙের একটি গোল ফ্রক, গায়ে কোনো ওড়না নেই, চুলগুলো এলোমেলো। কি নিদারুণ মেয়েটা পড়ে পড়ে আরামে ঘুমোচ্ছে। তার রাতের ঘুম হারাম করে দিয়ে বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। নাওফিক এক পা করে এগিয়ে এলো ভিতরে। খোলা জানালার শিকের ফাঁক গলে চাঁদের আলো বিস্তৃত পুরো রুম জুড়ে। সে আলো এসে পড়েছে সুভার মুখে। নাওফিক থমকে দাঁড়িয়ে দেখল কিছুক্ষণ এই অমায়িক দৃশ্য। ধীর পায়ে এসে ঠাস করে বসে পড়ল মেয়েটার মুখোমুখি। মেয়েটার এলোমেলো চুল, তার ভ্রুর কোণার মৃদু ভাঁজ, ঠোঁটের পাশে নিষ্পলক শান্তি বুকে কাঁপন ধরালো এই মানবের। ঘুমের ভেতর মেয়েটা কখনো থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে, তো আবার হঠাৎ করেই মুচকি হেসে উঠছে। কী স্বপ্ন দেখছে সে কে জানে। নাওফিকের ঠোঁটে এক টুকরো নিঃশব্দ হাসি ফুটে উঠল নিমিষেই। আলগোছে নিঃশব্দে হেসে উঠল সে। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা ক্রমশ হ্রাস পাচ্ছে তার। একটু একটু করে গলে যাচ্ছে জমে থাকা অস্বস্তি। নাওফিকের ভিতরে আচানক তোলপাড় শুরু হলো। খা খা করার হৃদয়খানা বড্ড উন্মাদ হলো একটাবার মেয়েটাকে ছুঁয়ে দিতে। আলতো করে হাত বাড়ালো তা ভেবেই। পরপর কি ভেবে ভেবে যেন কাঁপতে কাঁপতে হাতটা গুটিয়ে নিল আবার নিজের কাছে। চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল গভীর করে। নাওফিক থমথমে নিঃশ্বাস ফেলে একবার শেষবারের মতো তাকালো ঘুমন্ত সেই মহিয়সী নারীর পানে। ঘুমন্ত এই মুখখানায় যেন পৃথিবীর সমস্ত সুখ অন্তর্নিহিত। চট করে উঠে দাঁড়ালো। চুপচাপ দরজার কাছে এগিয়ে গিয়ে হেলান দিয়ে একবার চোখ বন্ধ করলো। ভিতর থেকে নিজের অস্থিরতা চেপে ধরে বলল মনে মনে, তুই জানিস না কতটা যুদ্ধ করে তোকে আজ নাচে চলে যাচ্ছে। এর ঋণ তোর থেকে কড়াই গন্ডায় শোধ করে নেব, হয়তো খুব শীঘ্রই। অতঃপর শব্দহীনভাবে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। নাওফিক বেরোতেই হাঁফ ছাড়ল শ্রেয়ান। এতক্ষণ প্রহরীর দায়িত্ব পালনে শ্রেয়ান খুঁত রাখেনি কোনো। পূর্ণ মনোযোগ ছিল তার নিচে। মা যখন তখন এসে না আবার হাজির হয়ে যায়। বন্ধুকে করিডোরে দেখে ফিসফিস করে বলল শ্রেয়ান, ঘুম ভাঙছে ওর? নাওফিক মাথা নাড়ল না শব্দে। পরপর বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল শ্রেয়ান। আহত স্বরে বলল, কবে জানি তোর এই বেপরোয়া স্বভাবের জন্য আমার 12টা বাজে। নাওফিক শ্রেয়ানের পেটে মৃদু চাপ দিতেই আর্তনাদের সরে চোখ মুখ কুঁচকে নিল শ্রেয়ান। যেতে যেতে নাওফিক বলল, শালা হয়েছিস, দায়িত্ব পালন করবি না? শ্রেয়ান যতটুকু সম্ভব গলা উঁচিয়ে বলল, আব্বে শালা না, সম্বন্ধী হই তোর। বয়সে না হলেও সম্পর্কে বড় হই, কিছু তো রেসপেক্ট দে ভাই। চাঁদের আলোয় রূপালী হয়ে উঠেছে গ্রামের আঁকাবাঁকা কাঁচা রাস্তা। পেছনে বাড়ির ছায়া, সামনে ঘন অন্ধকারে নাওফিক বাইকের গতি কিছুটা বাড়িয়ে ছুটে চলেছে প্রফুল্ল চিত্তে। কে বলবে তার গায়ে তাপমাত্রা 104 ডিগ্রি ফরেনহাইট। দূরে একটা টং দোকানের সামনে কয়েকটা ছেলে আড্ডায় ব্যস্ত। দোকানটা অর্ধেক বন্ধ, তবু কেরোসিন বাতির আলোয় ওদের চোখ জলজল করছে নাওফিককে দেখা মাত্রই। হঠাৎ একজন কটাক্ষ করে ছুড়ে দেয়, চেয়ারম্যানের পোলা হঠাৎ এত রাইতে পাটোয়ারি বাড়িতে কা বাহির হয়, ব্যাপার সেপার কি? নাওফিক হঠাৎই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। বাইক থামিয়ে এগিয়ে আসে টং দোকানটার সামনে। ছেলেগুলো একটু থমকে যায় প্রথমে। ওদের লিডার উজ্জ্বল একপাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। নাওফিক এসে আচমকা একজনের হাত থেকে জ্বলন্ত সিগারেটটা কেড়ে নেয়। নিজের ঠোঁটে চাপিয়ে টান মেরে ফু দিয়ে আকাশে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, কেন চেয়ারম্যানের ছেলের কারো বাড়িতে যাওয়া নিষেধ নাকি? নাওফিকের এহেন কাণ্ডে উপস্থিত সকলে ছেলে ভরকে গেলেও উজ্জ্বল স্বাভাবিক রইল। দু ঠোঁটের মাঝে সিগারেট রেখে পায়ের সাথে থাকা খালি সিগারেটের প্যাকেটটা পা দিয়ে পিষে বলল, দিনের বেলা হইলে মানা যায়, কিন্তু রাতের বেলায় গিয়ে হাজির হওয়াটা তো নিষেধাজ্ঞার মধ্যেই পড়ে নাকি? নাওফিক চোখ শুরু করে তাকালো। ঠোঁটে তখনও সিগারেট। বাইকে হেলান দিয়ে ঠান্ডা স্বরে বলল, তোদের নিষেধাজ্ঞা আমার বাল সমান না, ওটা তোকে মধ্যেই সীমাবদ্ধ রাখ, ভবিষ্যতে কাজে দিব। উজ্জ্বল একটু কেশে উঠে বলল, চেয়ারম্যানের গদি চিরস্থায়ী না ভাই, সময় বদলালে গলি গলিতে হিসেব হবে। বাপের বাহাদুরি দিয়ে রাজত্ব কয়দিন তাকে সেটাই দেখব। বলেই সিগারেটটা পায়ের নিচে মারিয়ে পিষে ফেলল নাওফিক। চোখ ঘুরিয়ে বাইকের সিটে বসে স্টার্ট দিল বাইকটা। একবার পেছনে তাকালো, সবার মুখে থমথমে চুপচাপ। বাইক ঘুরিয়ে চলেই যাচ্ছিল নাওফিক। ঠিক সেই সময় উজ্জ্বল ঠোঁট কামড়ে হিসিয়ে বলে উঠল, পাটোয়ারি বাড়ির মাইয়ার ভিতরে যে তোর প্রাণ পাখি লুকিয়ে আছে, সেই খবর কিন্তু জানা হয়ে গেছে নাওফিক।
এই মেয়েরে আমি বুক করমু তোর আগে। আকস্মিক ব্রেক কষার এক ভয়ঙ্কর শব্দে থেমে যায় বাইক। হঠাৎ চলন্ত বাইক ব্রেক কষতেই ধুলো উড়ে গিয়ে ঝাপসা করে তোলে চারপাশ। নাফিক পুনরায় বাইক ঘুরিয়ে ফিরে আসলো ছেলেগুলোর সামনে। বাইক থেকে নেমে এসে দাঁড়ালো উজ্জ্বলের সম্মুখে। মাথাটা দুপাশে হেলিয়ে সোজা হয়ে উপর নিচ করলো একবার, পরপর বলল, কি বললি আবার বলতো? উজ্জ্বল হালকা হেসে বাকি ছেলেগুলোকে চোখ মেরে বলে উঠল, যা শুনছস তাই বলছি। সকালবেলা বেলতলার ঘাটে দাঁড়াইয়া তাকো, বাইকে কইরা ঘুরতে লইয়া যা। নাফিক হাত তুলে থামিয়ে দিল মাঝপথেই, মুখ বাঁকিয়ে বলল, ওইটা না, এরপর যেটা বললি সেটা আবার বল। উজ্জ্বল একটু থেমে গলা ছেড়ে হালকা সিগারেট টেনে বলল, সুবাহারে আমি বিয়ে। পুরো কথাটা শেষ করতে পারল না আর উজ্জ্বল। টং দোকানের টিনের খুঁটিতে ঠেস দিয়ে রাখা মোটা বাঁশটা এক টানে টেনে নিল নাফিক। এক পলকে দৃষ্টি তীক্ষ্ণ করে ঝাঁপিয়ে পড়ল উজ্জ্বলের উপর। প্রথম আঘাতেই উজ্জ্বলের কাঁধে সজোরে পড়ে বাঁশটা। মুহূর্তেই একটা আর্তচিৎকার ছড়িয়ে পড়ে রাতের নীরবতা ছিন্ন করে। পাশে থাকা ছেলেগুলোর কয়েকজন চিৎকার করে সরে পড়ে সেফ দূরত্বে। কেউ দৌড়ে পালায় তো আবার কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নাফিক থামল না একবারের জন্য। উজ্জ্বলের বুক, পিঠ, হাঁটু যেখানে পারছে আঘাত করে যাচ্ছে অনবরত। বাঁশের এক একটা আঘাতে আর্তনাদে চেঁচিয়ে উঠছে উজ্জ্বল। পিছন থেকে উজ্জ্বলের ঘনিষ্ঠ দুজন ছুটে এসে আটকানোর চেষ্টা করে নাফিককে, কিন্তু নাফিক যেন আজ কোনো দয়া মায়াহীন পশু হয়ে উঠেছে। মারতে মারতে বজ্র কণ্ঠে গর্জে উঠছে নাফিক, মাদারফাকার, ওর নাম মুখিনার কলিজা হলো কেমনে তোর? পাঁচুত, সেদিন ভুল করছিলাম, তোর বাঁচিয়ে রাখা। নাফিকের বাঁশের আঘাতে উজ্জ্বলের শরীর ছিটকে পড়েছে দোকানের পাশের ধুলো মাখা মাটিতে। মারতে মারতে একটা সময় হাঁপিয়ে উঠেছে নাফিক নিজেও, তবুও যেন থামার নাম নেই। প্রতিটি আঘাত যেন এক একটা বজ্রা আঘাত করছে। উজ্জ্বলের আর্তনাদ ছাপিয়ে যাচ্ছে রাতের নিস্তব্ধতাকে। পিছন থেকে ছুটে আসে দুজন ছেলেপেলে, আটকানোর চেষ্টা করে, করুণ সরে বলেই একজন নাফিকের হাতে থাকা সেই বাঁশের উদ্দেশ্য হাত বাড়াতে যেতেই বাঁশ উঁচিয়ে পেছন ঘুরে ছেলেটাকে এমনভাবে ছুঁড়ে মারে যে ছেলেটা ছিটকে পড়ে টং দোকানের বাঁ পাশে ট্রেনের পাশে। আরেকজন ভয় পেয়ে পিছিয়ে যায় কয়েক কদম। এই ছেলের রাগ সম্পর্কে কম বেশি গ্রামের সবাই অবগত। রাগলে যে নিজের বাবাকেও চিনে না, সে আর কাকে মান্য করবে। চায়ের দোকানদার মাঝবয়সী লোকটা কাপ প্লেট ফেলে রেখেই দোকান ছেড়ে পালিয়ে গেছে ইতিমধ্যে। উজ্জ্বলের মুখে রক্ত, চোখ উল্টে যাচ্ছে, তবুও যেন বিন্দু মাত্রই মায়া হচ্ছে না নাফিকের, যেন সে এসবে ভীষণভাবে অভ্যস্ত। উজ্জ্বলের গলা দিয়ে কোকিয়ে ওঠার মতো শক্তিও আর অবশিষ্ট নেই শরীরে। শুধু দু হাত দিয়ে নিজেকে ঢাকার ব্যর্থ চেষ্টা করে চলেছে অবিরাম। এরপর একটা শেষ আঘাত করে হালকা থেমে দাঁড়ায় নাফিক। হাঁপাচ্ছে সে, ঘামা রক্তে ভেজা তার কপাল। শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে বাঁশটা মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে থাকা উজ্জ্বলের নিথর দেহে পরপর দুটো লাথি মারল ও। আধমরা উজ্জ্বল মাটিতে ছটফট করছে তখনও। বাঁশের কোনায় থাকা ছোট ছোট হাঁস বিঁধে ছিলে গেছে নিজের হাতটাও। টুপটুপ করে রক্ত পড়ছে হাত থেকে গড়িয়ে। সেদিকে হুঁশ নেই ওর, পিছনে তাকালো না একবারও। বড় বড় কদমে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। যেতে যেতে ভারী স্বরে বলে গেল, ভবিষ্যতের নাম মুখিনার আগে এই রাতটার কথা মনে রাখবে। গ্রামের আকাশে তখন হালকা সোনালি আভা ফুটে উঠেছে। পাখিরা ডাকছে ডালে ডালে। নিজ রুমের সর্বনিম্ন তাপমাত্রায় বিছানায় নিমগ্ন নাফিক আরামের ঘুমে। তবে তার আরামের ঘুমকে হারাম করে দিয়ে চেঁচিয়ে উঠলেন তোফাজ্জল সাহেব, নাফিক, নাফিক। কাক ডাকা ভোরে পাবার চিল্লানির শব্দে ঘুম ভাঙে নাফিকের। চোখ কসলাতে কসলাতে উঠে বসলো। ঘুমন্তকে এলোমেলো, শরীরে গত রাতের ভার বিদ্যমান। শেষ রাতে আবার গা কাঁপিয়ে জ্বর উঠেছিল একবার। একসাথে দুটো প্যারাসিটামল খেয়ে সবেই ঘুমে এলিয়ে পড়েছিল। অমনি সদ্য কাঁচা ঘুমের ব্যাঘাতটা ঘটায়। মাথাটা ঝিমঝিম করছে। তোফাজ্জল সাহেব সোজা এসে দাঁড়িয়ে আছে ছেলের কক্ষের সামনে। খিটখিটে মেজাজ, মুখ ভার। গাছানা ভাব নিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো নাফিক। আধবোঝা চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে বাবার উদ্দেশ্যে বলল, সাত সকালে এমন গর্জন করতেছেন কেন আব্বা? বাড়িতে ডাকাত পড়ছে নাকি? তোফাজ্জল সাহেব নিজ কণ্ঠে বিস্ফোরণ ঘটালেন এক প্রকার। হুঙ্কার ছাড়লেন ছেলের উদ্দেশ্যে, তোরে পোলা বানাইছি নাকি একেবারে দানব? রাতে আধারে মানুষ পিটাইয়া আত্মরা কইরা রাখছস। থানা পুলিশ এখন সামলাইব কে? কেন আমার বাপ? ছেলের হেয়ালি কথায় আরো তেতে উঠলেন তোফাজ্জল সাহেব। গর্জে উঠলেন পুরোদমে,
মস্করা করিস আমার সঙ্গে? আমি তোর বিয়া লাগি, তোর জন্য আমার নাম ডাক সব পানিতে ভাসবো একদিন। গ্রামের চেয়ারম্যান হয়ে যদি সামান্য বন্যার পানি আটকানোর ব্যবস্থা না করতে পারেন তাহলে তো ভাসবই। বেয়াদব ছেলে, মস্করা করিস আমার সাথে? বলেই গর্জন করে উঠলেন তোফাজ্জল সাহেব পুরো দমে। সকালবেলা এমন চিৎকার চেঁচামেচিতে বাড়ির সমস্ত লোক জমা হয়েছে নাওফিকের ঘরের সামনে। মঞ্জু বেগম ছেলেকে থামার উদ্দেশ্যে বলল, সকালবেলা এসব কি শুরু করছস তোফাজ্জল? এমনে চিল্লাস কেন? কি হইছে? তোমার নাতি গতকাল রাতে উজ্জ্বলরে মাইরা আত্মরা করে ফালাইয়া রাখছে মা। হাসপাতালে ভর্তি ওই ছেলে, অবস্থা বেশি ভালো না। এখন যদি ওর বাবা থানা পুলিশ করে তখন সেসব আমি কিভাবে সামলাবো? আমার মুখের দিকে তাকিয়ে শুধু চুপ করে আছে। নাওফিক আগ বাড়িয়ে মাঝখানে ফোড়ন কাটবে। শালার দেখি কই মাছের প্রাণ এখনো লটকাই আছে। আমি তো ভাবছি সকাল হইতে হইতেই আর টিকবো না। দেখেছো মা, শুনছো তুমি ওর কথা? ওরে আমি এইবার সত্যি সত্যি তেজপুত্র করব। আমার মান সম্মান নাম ডাক সব শেষ হইব একদিন, শুধুমাত্র এই ফোলার লাইগা। আগে মাথা ঠান্ডা কর বাপ। তুই উজ্জ্বলের বাপের লগে আগে কথা কইয়া দেখা, এদিকে না হইলে শহরে পাঠাইয়া দেই চিকিৎসার লাইগা। সকালবেলা রান্নাঘরের চুলার পাশে বসে আছে সুভা। বিলকিস বেগম রান্নায় ব্যস্ত। মুরগির ঝোল, গরুর মাংস ভুনা, ইলিশ মাছ ভাজা থেকে শুরু করে হরেক রকমের খাবার রান্না করছেন তিনি। হাতের কাজ করতে করতেই ঘেমে উঠেছেন খানিকটা। সুভা এসে বসেছে মায়ের পাশে। বিলকিস বেগম তখন পোলাও রান্নার জন্য পেঁয়াজ কুচি করছেন। সুভা এসে বসলো মায়ের পাশে চুপটি করে। সকাল সকাল এত রান্নার ঘ্রাণ পেয়ে রান্নাঘরে আসা তার। ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, সকাল সকাল এত আয়োজন, কেউ আসবো নাকি আম্মা? বিলকিস বেগম না তাকিয়েই উত্তর দিলেন, তোর ফুপিরা আসতেছে, তোর আব্বারে ফোন দিছিল রাস্তায় নামছে নাকি। ফুপি আসার খবর শুনেই চোখ বড় হয়ে যায় সুভার। প্রফুল্ল চিত্তে মুখ ভর্তি হাসি নিয়ে বলে, আসলেই ফুপু আসতেছে? আর কে কে আসবো আম্মা? রান্নার হাঁড়িতে নেড়ে চেড়ে দেখলেন বিলকিস বেগম। হাত দিয়ে লবণের পরিমাণ পরখ করে তারপর বলল, তোর আব্বা তো তাই কইল, বন্যা শুভ্র নাকি আসতেছে সাথে। শুভ্রর জন্যই নাকি সেদিন আসতে পারে নাই, আজকের সময় মিলছে সবার। সত্যি আম্মা? শুভ্রভাই আসতেছে? হেডাই তো শুনলাম। সুভার মনের বাগানে যেন আচানক পুষ্প ফুটে উঠল। মন চাচ্ছে এক লাফে উঠোনে গিয়ে থই থই করে নাচতে। গতকাল রাতে জ্বর ছাড়ার কারণে মনে মনে ঠিক করেছিল আজ স্কুলে যাবে বলে। তবে আজ আর সে স্কুলে যাবে না। তার ফুপি আসছে শহর থেকে, আর সেই স্কুলে বসে বসে সময় পার করবে নাকি? আর সব থেকে বড় কথা, তার শুভ্র ভাই আসছে। এই শুভ্র ভাইকে ঘিরে সেই যে কত পুরনো স্মৃতি রয়েছে তার। আহা, ভাবতেই মেয়েটার টমেটোর মতো গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠছে। সুভা দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সদর গেটের সামনে। মনটা আজ বেশ ফুরফুরা ওর। মায়ের কাছ থেকে শোনা মাত্রই সেই যে এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে, এক পাও নড়েনি মেয়েটা আর। ঔষধের ফলে জ্বরের ঘোর কেটেছে সবেই, তবে মুখের তেতো ভাবটা কমেনি। শরীরটাও অনেকটা মলিন হয়ে গেছে গত দুদিনে জ্বরের তোপে। সুভার একটি মাত্রই ফুপু, বিয়ে হয়েছে শহরের এক সম্ভ্রান্ত পরিবারে। বছর দুয়েক পরপর গ্রামে ভাইয়ের বাড়ি বেড়াতে আসেন জেসমিন বেগম। আদর করেন সুভাকে অনেক। তাই তো ফুপু আসার খবরেই সমস্ত রোগবালাই পালিয়েছে সুভার শরীর থেকে। এমন সময় পেছন থেকে এসে ভেঙচি কাটে শিউলি। শিউলিকে এত সকাল সকাল ওদের বাড়ির সামনে দেখে হতভম্ব হয় সুভা। কপালে ভাঁজ পড়ে প্রগাঢ়। তুই স্কুলে যাস নাই? না। কেন? তোকে সারা স্কুলে গিয়ে মজা পাই না রে, তাই যাই নাই। সুভা সন্দেহের চোখে তাকালো। এই মেয়েটাকে বিশ্বাস করে না সুভা এক রত্তিও। অগত্যা কপালে ভাঁচিটেই বলল, আমার জন্য হঠাৎ করে এত পীড়িত আসলো কই থেকে তোর? এমন করতাছস কেন সুভা? তুই হইলি আমার জিগারি বান্ধবী, লেদা কাইল্লা ফ্রেন্ড। তোর লাইগা এই শিউলির জানটাও হাজির, আর তুই এমনি কইলি আমারে? আচ্ছা বাদ দে, এখন কত এদিকে দাঁড়াইয়া ফুফুগো লাইগা অপেক্ষা করতেছস? তুই জানলি কেমনে আজ ফুপুর আসবো? চাচি সকালবেলা আমাগো বাসায় গেছিল, কুদ্দুসরে দিয়া গাছ থেকে নারকেল পাড়াইছে, তখন আমারে কইলো শুনলাম। এই জন্যই স্কুলে যাস নাই তাই না? শিউলির কাছু মাছু করার মতো ভাব ধরে বলল, শুনলাম তো শহরের বাইরাও নাকি আইব,
সত্যি রে? আমি কেমনে কমু? এমন তেরা তেরা কথা কইতেছস কে মাইয়া? আমি থাকলে কি তোর ভাগে কম পড়বো নাকি? সুভা বিরক্তির ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ঠাই। শিউলির অবাঞ্ছিত প্রশ্নের উত্তর দেওয়ার থেকে ওর কাছে নীরবে দাঁড়িয়ে থাকাটাই বেশি যুক্তিযুক্ত মনে হলো। এর মাঝে হঠাৎ দূর থেকে গাড়ির হালকা গর্জন ভেসে আসতেই তড়িৎ সেখানে তাকালো সুভা। গ্রামের মাটির কাঁচা রাস্তায় আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে আসছে সাদা রঙের একটি প্রাইভেট কার। দরজা খুলে প্রথমে নামলেন এক মধ্যবয়সী ভদ্রমহিলা। পরনে নীল আর গোলাপি রঙের মিশেলে জর্জেটের একটি সালোয়ার কামিজ, চেহারায় মায়াভরা হাসি। সুভা সেই ভদ্রমহিলাকে দেখা মাত্রই দৌড়িয়ে গিয়ে ঝাপটে পড়ল তার উপর। সেই ভদ্রমহিলাও আদুরে হাতে জড়িয়ে নিলেন নিজ ভাইয়ের মেয়েকে। তারপর গাড়ির অপর পাশ থেকে নামলো ঝলমলে মডার্ন পোশাক পরিহিত এক অষ্টাদশী। পরনে হালকা ক্রপ টপ আর জিন্স, কোমরে বেল্ট, চোখে সানগ্লাসটা হালকা নামিয়ে রাখা। চিকন শরীরের গঠন হাঁটুর উপর পর্যন্ত সোজা, কালার করা চুল আর হাই হিল পরা পা দেখে শিউলির হেঁচকে উঠল বোধ হয়।